আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে আমি যে মুহূর্তে এই ভিডিওটি করছি সেই মুহূর্ত পর্যন্ত গোপালগঞ্জের অবস্থা যথেষ্ট থমথমে। প্রশাসনও নিশ্চিত করে বলতে পারছে না কখন কি হয়। 16 জুলাই গোপালগঞ্জের বুকে যেই রণক্ষেত্র সৃষ্টি হলো, যে ভয়ঙ্কর দৃশ্য আমাদের সামনে উপস্থিত হলো, তার জন্য কে দায়ী তা নিয়ে বুধবার 16 জুলাই দুপুর বা সন্ধ্যার পর থেকেই নানান ধরনের মতামত, বিশ্লেষণ, সমালোচনা, আলোচনা, অনেক বক্তব্য আমাদের সামনে আসছে। ইন্টারেস্টিংলি খেয়াল করলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ মানুষ এই ঘটনার জন্য সরাসরি এনসিপি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন কিংবা সরকারকে দোষারোপ করছে, ট্র্যাডিশনাল মিডিয়াতে যারা কথা বলছেন তাদের মধ্যে হাতে গোনা 2-4 জন ছাড়া, এবং এর সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রায় সবাই এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছে, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা দায়ী করছেন। কিন্তু আসলে কেন, সেই বিষয়টি একটু আলোচনায় আনবো এবং এটিও বলে রাখি যে তারা যে কথাগুলো, যে প্রশ্নগুলো উত্থাপন করছেন একেবারে যে অযৌক্তিক নিশ্চয়ই তা নয়। 5 আগস্টের আগে অভ্যুত্থানকে কেন্দ্র করে বা আন্দোলনকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডের পিছনে কারা দায়ী, পশ্চিমাদের কতটা প্লট নির্মাণ করা ছিল এই আন্দোলনে, এবং আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যুবলীগ, ছাত্রলীগের ক্যাডারদের বাইরে কারা আসলে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, সেই প্রশ্ন বা প্রসঙ্গটা যদি আমি একেবারে বাদও দিই, আপাতত বাদ দিতে চাই, কিন্তু একথা তো সত্য, আওয়ামী লীগের 15.5 বছরের যে দুঃশাসন, যে সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা আমাদের সামনে দিনের পর দিন উপস্থাপন করেছে, তার জন্য তো প্রকাশ্যে তাদের কোনো ধরনের অনুশোচনা নেই। সত্য কথা তো, কোনো ধরনের উপলব্ধি তারা প্রকাশ করছে না। কিন্তু পাশাপাশি এটাও সত্য কথা যে যখন ব্যক্তিগত পর্যায়ের কথা হয় তখন অনেকেই বলেন তাদের অনুভূতির কথা, তারা নিজেরা কতটা আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ সে কথাও তারা প্রকাশ করেন, কিন্তু প্রকাশ্যে সেই প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করতে আমরা এখনো পর্যন্ত দেখিনি। তা অতএব বলার কোনো সুযোগ নেই যে তাদের মধ্যে অনুশোচনাটি আসেনি। এখন প্রশ্ন হচ্ছে যে যারা এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছেন, সেই জায়গা থেকে কি আমরা ধরে নেব যে শুধুমাত্র আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী চরিত্র, অন্তত 15.5 বছর তাদের যে চরিত্র আমাদের সামনে উন্মোচিত হয়েছে, 16 জুলাইয়ের যেই রণক্ষেত্র তার পিছনে সেগুলোই দায়ী, সেগুলোই কাজ করেছে? অন্তত অধিকাংশ রাজনৈতিক দল সেই মন্তব্যই করছে। তারা কি বলছে যে এই সহিংসতা দেশের গণতান্ত্রিক রূপান্তর ব্যাহত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করতে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। খেয়াল করুন, সরকার যে এমনিতেই দুর্বল, সরকারের যে আসলে কোনো কিছু করার থাকলেও করছে না, বোবা কানা কালা হয়ে আছে, সেই কথাগুলো আর এখানে উল্লেখ করা হচ্ছে না। বলা হচ্ছে যে দুর্বল করা হচ্ছে সরকারকে। এই সরকার যে নির্বাচন দেবে না, নির্বাচনের নামে নানান ধরনের টালবাহানা করছে, নাটক করছে, তারা অন্য জায়গায় এই কথাগুলো বললেও এক্ষেত্রে আবার সবকিছু আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিচ্ছে, এবং তারা আশঙ্কা করছে যে এগুলোর মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে এবং জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার হুমকির মুখে পড়তে পারে। আওয়ামী লীগের এই প্রসঙ্গটির বাইরে অন্য জায়গায় কিন্তু আবার এই সব কিছুর কারণে সরকারকে দায়ী করছে, কিন্তু এই জায়গায় এসে আবার সব কিছু আবার আওয়ামী লীগকে কেন্দ্রীভূত করা হচ্ছে। বড় অদ্ভুত না? আসলেই অদ্ভুত। এখন প্রশ্ন হচ্ছে কেন রাজনৈতিক দলগুলো এবং কোনো কোনো ব্যক্তি প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিলেও তারা এর প্রকৃত কারণগুলো উচ্চারণ করতে সাহস পাচ্ছেন না বা করছেন না এই কারণে, 1 নম্বর কারণ, আওয়ামী লীগের পক্ষে কথা বললেই এই মুহূর্তে তাদেরকে ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত করা হতে পারে, তার একটি ভয় আছে। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই বা এনসিপি সরকারের বিরুদ্ধে কথা বললেই এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বা যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে 16 তারিখে যৌক্তিক আলোচনাটি করলে সেগুলো প্রকান্তরে আওয়ামী লীগের পক্ষে ফিরে যেতে পারে, আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করতে পারে, আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। এই ভয় থেকেই প্রকৃত কারণগুলো কেউ প্রকাশ্যে উচ্চারণ করছে না। 3 নম্বর হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে যারা কথা বলছেন তাদের একটি প্রচণ্ড ভয় আছে এই মুহূর্তে মব ভায়োলেন্সের শিকার হওয়া। 4 নম্বর কারণটি হচ্ছে যারা প্রায় বলে থাকেন যে বাংলাদেশে দল আসলে দুটি, একটি আওয়ামী লীগ আর একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ। অতএব সেই এন্টি আওয়ামী লীগ অবস্থান থেকে সবাই তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেই, খুবই স্বাভাবিক। এখন কথা হচ্ছে যেই কথাগুলো এর আগে আমি নিজেও বলেছি, 16 তারিখ
কয়েক দফায় আমার বিভিন্ন কন্টেন্টে আমি বলেছি যে কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সংগঠিত হয়ে মাঠে নামলো। সত্য কথা, তাদের উপরে কেউ হামলা করেন, তারা নামলো কেন? নামলো এ কারণে তাদের তো তিক্ত অভিজ্ঞতা রয়েছে। বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ড্রোন দিয়ে হামলা চালানো, এগুলো তো কয়েক মাস ধরে বলা হচ্ছে। এই জায়গা থেকে তারা আগে থেকেই প্রতিরোধ করে তুলতে চেয়েছে। 2 নম্বর হচ্ছে, আবারও সে পুরনো কথা বলি, সব জায়গায় বলা হলো জুলাই পদযাত্রা, এখানে বলা হলো মার্চ টু গোপালগঞ্জ, এক ধরনের উত্তেজনা সৃষ্টি করা। এবং যেহেতু 32 নম্বর রক্ষা করা সম্ভব হয়নি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকিয়ে তাকিয়ে দেখেছে 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবনটি গুড়িয়ে দেওয়ার সময় তাদের যে ভূমিকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, সেই জায়গা থেকে তারা আর কারো উপরে আস্থা রাখতে পারেনি। এবং আগে থেকেই তারা বলেছিল যে এনসিপির নেতাকর্মীরা এখানে এসে যদি সভা সমাবেশ করে যায় শান্তিপূর্ণভাবে, তাদের কোনো আপত্তি নেই, তবে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য যেন না দেওয়া হয়। যদিও তারা আগে থেকেই একটা উত্তেজনা তৈরি করেছে। আমি তো বললাম যে কেন আগে থেকে উত্তেজনা তৈরি করা আওয়ামী লীগের নেতাকর্মীদের বা সংগঠিত হওয়া। কিন্তু এনসিপির নেতাকর্মীরা যখন গোপালগঞ্জ পৌঁছে সভা মঞ্চে উপস্থিত হলেন, বক্তব্য দেন, তাদের বক্তব্যের কী ছিল ভাষাগুলো, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে বক্তব্য, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। নাহিদ ইসলাম বলছিলেন যে আমরা এবার মুজিববাদের অবসান লিখব, 1972 সালে সংবিধানকে কবর দিব। এবং 24-এর চেতনায় গোপালীদের ঠাঁই নাই, এই ধরনের স্লোগান ওঠে। তখন এই যে আওয়ামী লীগের মানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কি করার ছিল? মানে এইগুলো কি যুক্তি নয় তাদের পাল্টা হামলা, মানে দ্বিতীয় দফায় হামলা বা দফায় দফায় হামলা করার পিছনে? এই সাইকোলজির বিষয়গুলো আমরা কেউ সামনে আনছি না। আমি আবারও বলি, এর আগেও বলেছি, একাধিক কন্টেন্টে বলেছি, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বা তারা যে হামলা করলো বা সংগঠিত হয়ে একটা উত্তেজনা সৃষ্টি করলো, নিশ্চয়ই এগুলোকে আমরা সমর্থন করি না, কোনো অবস্থায় সমর্থন করি না। কিন্তু কারণগুলো কি, সেগুলো তো আমাদের নির্ধারণ করতে হবে। এই কারণগুলো আমরা বের না করে আমরা একচেটিয়াভাবে বিশেষ কারোর পক্ষে কথা বলে যাব, বিশেষ কারোর বিপক্ষে কথা বলে যাব, সমাধান কখনোই আসবে না। এবং এর মধ্যে দিয়ে বিশেষ একটি পক্ষকে মানে তাদেরকেও রাজনৈতিক ভুল পথে পরিচালনা করার একটা অপচেষ্টা, আর একদিকে আরেকটি পক্ষকে উত্তেজিত করার অন্য ধরনের একটি চেষ্টা। এবং এই যে হত্যাকাণ্ডটি ঘটল, এই যে কারফিউ জারি করা হলো গোপালগঞ্জে, আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হলো একের পর এক, এর মধ্য দিয়ে কি আওয়ামী লীগ শেষ হয়ে গেল? আওয়ামী লীগকে দুর্বল করা হলো? আওয়ামী লীগকে ভয় দেখানোতে আওয়ামী লীগ ভীত হয়ে গেল? আমি মনে করি বরং এতে করে আওয়ামী লীগ তার ট্রায়ালটি দেওয়ার সুযোগ পেয়েছে। তারা নিজেরাই নিজেদের শক্তিমত্তার পরীক্ষা করেছে এবং তাদেরকে সারা দেশে সংগঠিত হওয়ার জন্য এক ধরনের উস্কানি তৈরি করা হলো। এখন বলতে পারেন সরকারের লাভ কি? সরকার এটাই চায়, বারবার যেটি বলে আসছি, চরম একটা আনরেস্ট সিচুয়েশন বাংলাদেশে তৈরি করে রাখা, একের পর এক বাংলাদেশের যুদ্ধ অবস্থা বিরাজ করছে, যুদ্ধাবস্থা বিরাজ করছে, এমন কথা প্রধান উপদেষ্টা শুরু করে সরকারের অন্যান্য উপদেষ্টাদের মুখে যেভাবে উচ্চারিত হচ্ছে, একটা যুদ্ধাবস্থা তাদের খুবই প্রয়োজন। এবং সেটি আরও আগে থেকে শুরু হয়েছে মব ভায়োলেন্সের মাধ্যমে, নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে, এখন আবার আওয়ামী লীগকে উপলক্ষ করে নতুন একটা উত্তেজনা সৃষ্টি করা। আলটিমেট গোল নির্বাচন না দেওয়া। অতএব আবারও বলি, যারা এই সরকারের অধীনে নির্বাচনটি খুব সহজে আশা করছেন তাদের জন্য একরাশ করুণা, আবারও করুণা প্রকাশ করছি। এবং যারা মনে করছেন যে আওয়ামী লীগকে আবারও এই দফার মাধ্যমে কোণঠাসা করে ফেলা হলো, একেবারেই ভুল জায়গায় অবস্থান করছি যারা আমরা একটু চিন্তা করছি। ভালো থাকুন। আল্লাহ।